বলে তোর মেয়েরা এই করেছিস, তোর মেয়েরা সেই করেছিস, তোর মেয়েরা ভালো নয়, তোরা ঘাটে মুতু। আমি বলি না, মানে অন্য কেউ। তোমরা জঙ্গলে ও ছেলেদের দোষ নাই, ছেলেদের কোনো দোষ নাই। ছেলেরা যেখানে পেছাব করুন না কেন দোষ নাই। কেন বলুন তো, মোদের ঘুরানা ফেরানা কল আছে, ছেলেদের কোনো দোষ নাই। কি বলতে চাও বলো না? বলে অনেক মেয়েরা এসেছিল ভালো, তাদের মধ্যে একটি মেয়ে দেখলাম একবারে লাভ দিয়ে তোমাদের ছেলেদের মাথা উঠে পড়লো। আমি বলে এবার বাজে কথা বলতেছেন, আমরা ছেলেরা এত খারাপ? মেয়ে মাথা উঠে পড়ে? বলে হ্যাঁ, একটি বেটা ছেলের মাথায় মেয়ে দেখো উঠে যে পড়িল। আমি বলি বৌদি তার যন্ত্রপাতি তাহলে কোথায় রয়ে গেল? আচ্ছা, আপনাদের বিশ্বাস হয়? আমাকে বলে তুমি জানো না, অনেক এখন মেয়েদের বাজার চড়া, অনেক মেয়েদের বাজার চড়া বলে মেয়ে এখন ছেলের মাথা উঠে যায় ভালো। আমি তো শুনে আমার মাথা ঘুরিতে লাগিল। এই বাজে কথা ভাববেন না। দেখে এসেছি ভালো, এসে আমার সঙ্গে যে মেয়েগুলো এসেছে এদের মধ্যে মানে বিউটি ধনীকে বলেছিলাম বলো, বিউটি ধনী বলে আমি সব জানি ভালো, তাহলে ওকে ছেড়ে কথা বলবো না। তাই দেখা যাবে বিউটির কত জোর। তাহলে বলো বিউটি ধনী তোমার মুখে চাই, তোমার মুখে পরম সুখে শুনিবে সবাই। কোন মেয়েটি বলো ছেলের মাথায় উঠলো, কি কারণে উঠেছিল বলবে আজ ভালো। মেয়েটির ভুল না ছেলের ভুল হলো, মেয়েটির ভুল না ছেলের ভুল হলো, মেয়েটি কেন বলো মাথায় উঠেছিল। তাই সর্বাগ্রে মনসা মায়ের চরণে প্রণাম জানিয়ে এই আসরে শুরু করা হলো তর্জক বিজ্ঞানের লড়াই। জয় মা মনসা মা। তাই আজকে কাকুমণি আমাকে প্রশ্ন দিয়ে গেছে যে ছেলের মাথায় মেয়ের স্থান কেন, তাই তো এটাই বলেছো। কি জ্বালা মেয়েদের, কি জ্বালা। বেটা ছেলের মাথায় উঠে পড়লো, মনে মেয়েটার বুঝি জ্বালা হলো। শোনো, এদেরকে হারাতে হবে। সর্বপ্রথম আমি তোমাকে সাবধান করে দিলাম, ওই জ্বালা উঠা এখন হচ্ছে কি পরে উঠবে তা তুমি ঠিক বুঝতে পারবে। ওপরে দেখেছো কিছু নেই, আবার তুমি যদি কথার পর কথা বলো, মটকা যদি গরম হয়ে যায় বাঁ হাতে চড় খেয়ে বাড়ি যাবে বলে দিলাম। তাই এই আসরে কোন রকম এদের নামে বাজে কথা বলো না। তা তুমি যে ঘটনাটি বলে গিয়েছো সবার সামনে আজ আমি পরিষ্কার করে বলবো যে কোন পুরুষের মাথায় মেয়ের স্থান রয়েছে। তুমি যদি বলো তাহলে আমার গর্ব হবে, তুমি যদি বলো আমার তাহলে গর্ব হবে। কি গর্ব হবে নি? কেন বলবো কেন এখন? তুমি বললে আমার গর্ব হবে নি? গর্ব মানে পেটে। আরে শোনো, গর্ব না গর্ব কোনটা? আরে সে গর্ব নয় ভাই। বাচ্চা কি হয়েছে বল? টাকা দিচ্ছে দেখি দাম, এখন প্রচুর দাম বাড়ছে গো। এখন বোতল কোম্পানির প্রচুর দাম বোতল কোম্পানির, জানো? হবে হাফ হবে, হাফ বোতল কোম্পানি, পুরা বোতল কোম্পানি খান না, ইনি ওইসব খান না। কিন্তু দাদারা এই যে টাকা দিয়েছে ভালো, এই টাকার জন্ম বৃত্তান্ত বলবো ভালো, এবং ফুলও রয়েছে, ফুলের জন্ম বৃত্তান্ত বলবো ভালো। মাগো কেউ খারাপ মাগো ভাববে না। প্রশ্ন দিয়েছি ভালো, মেয়েটার জ্বালা না ছেলেটার জ্বালা, মেয়ে বড় না ছেলে বড়, কি কারণে ছেলেটার মাথায় মেয়ে উঠে পড়লো, কোন ছেলের মাথায় উঠেছিল, কি কারণে উঠেছিল, মেয়েরা বড় না ছেলেরা বড়, পুরার মতো জবাব চাই। আজকে যদি উনি বাজে বাজে কথা বলে না, আমরা দুজনে মিলে ওনাকে বড় চেপে দেব। কত বড় কবিয়াল এসেছে আজ জানা যাবে। কেন বলবো না?
কথা বলে বেড়ায়, কি বলে? তোর মেয়েরা এই করেছিস, তোর মেয়েরা সেই করেছিস, তোর মেয়েরা ভালো নয়, তোরা ঘাটে মুতু। আমি বলি না, মানে অন্য কেউ। তোমরা জঙ্গলে ও ছেলেদের দোষ নাই, ছেলেদের কোনো দোষ নাই। ছেলেরা যেখানে পেছাব করো না কেন দোষ নাই, কেন বলুন তো? মোদের ঘুরানা ফেরানা কল আছে, ছেলেদের কোনো দোষ নাই। হে কি বলতে চাও বলো না? যাই হোক, ইনি ছেলে হিসেবে অনেক সত্যি ছেলে, বুঝলেন তো? তাই এনার কথায় কখনো কেউ মনে আঘাত করে কিছু ওই কথাগুলো নেবেন না। যা বলছে বলুক, পাগলে কিনা বলে সালা ছাগলে কিনা খায়, এনার বকাই তো কাজ। যাই হোক, তাই এই আসরে আমার এই রাত্রিবেলা মনে দুঃখ হচ্ছে, দুঃখ। আচ্ছা কি হচ্ছে? কি দুঃখ হচ্ছে? কি হচ্ছে? কিসের জন্য দুঃখ জানো? তোমার দুঃখ কাকে জানাবো? হ্যাঁ, মোর মাইক দাদাকে জানাও, মাইক দাদাকে। এমন বক্সরা রেখেছে না, এখন বাজায় না। যদি ঠিক মতো বাজায় না, ডিজে আউরা প্যান্ট খুলে দৌড়া। কমি রেখেছে এমন ডিজে আউরা প্যান্ট খুলে দৌড়া। বাবুদের বাবলা গাছি কাটলা মাছি। আচ্ছা কি দুঃখের কথা জানাচ্ছে আপনাদের আমাদের মতো ছেলেকে হরিকে জানাচ্ছে। এরপর দেখি কত যন্ত্রণা হয়। রাধে এ শালা নেংটি ইঁদুর, এ ইঁদুর কি ভাবেন জানেন? নিজেকে বেশ বড় ভাবে, ভাবে আমি হচ্ছে বজরংবলী হনুমান। হ্যাঁ হ্যাঁ, এই হনুমান ভাবে আমি সেই রাবণের লঙ্কা, রাবণের মানে রাজধানীর নাম ছিল লঙ্কা, ওই লঙ্কাকে আমি পোড়াবো। শালা নেংটি ইঁদুর। আচ্ছা আমাকে হুনু বলতেছে, আমাকে হুনু বলা মানে প্রত্যেক ছেলেদের গায়ে লাগবে। শোনো শোনো, আচ্ছা বলুক দেখি। এই সব ইঁদুর লেজে আগুন দিয়ে পোড়াবে সাধের লঙ্কা, সাধের লঙ্কা পোড়াবে, সাধের ওই ইঁদুর লেজে আগুন দিয়ে পোড়াবে, পোড়াবে সাধের লঙ্কা, পোড়াবে সাধের লঙ্কা। আরে তাহা শুনে মন্দ তরির হয়েছে সংজ্ঞা। ইঁদুর লেজে আগুন দিয়ে পোড়াবে সাধের লঙ্কা, পোড়াবে সাধের লঙ্কা। তাহা দেখে মন্দ তরির হয়েছে সংজ্ঞা। কোথায় আছো বাঘা শাখা? একবার দেখা দাও কদম তলে, একবার দেখা দাও কদম তলে।
বলে কোথায় আছো বাঁকা সখা রক্ষা করো। তাহলে কৃষ্ণ ছাড়া গতি নাই মুক্তি নাই, মানে পুরুষ ছাড়া ছেলে মেয়েদের গতি নাই মুক্তি নাই। আচ্ছা অনেক টোন করে কথা বলেছ কচি, যাই হোক আর বেশি কিছু বলবো না, কারণ আসরে ঠকাবে বলে সভাস্থলে ছেলেদের মনে বড় বাসনা। মেয়েদের ঠকাতে পারবে না, তাই বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। তাই যে শোনো না ঠাস, তাহলে যেটি বলে গিয়েছো সেই প্রশ্নের সমাধান করছি। ঢং দেখুন, ছেলেদেরকে ভয় দেখানার, ছেলেদেরকে ভয় দেখানার এর ঢং দেখুন, এর এমন ঢং যেন ইট ভাটার বুঝছো ছেলেরা ভালো, শিব নিত্যানন্দ গৌরাঙ্গ মহাদেব নারায়ণ কৃষ্ণ। বাবা গো, একজন পুরুষের মধ্যে শিব নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ সব একসঙ্গে থাকে, বলতে পারবি না, জীব জড়িয়ে যাবে। শিব নিত্যানন্দ গৌরাঙ্গ মহাদেব কৃষ্ণ বল। যাই হোক, ওই কোদাল দিয়ে জীব ছিলি, কোদাল দিয়ে বাচ্চারা পায়খানা করে, পায়খানা পরিষ্কার করে ছোট কোদাল, সেইটা দিয়ে জীব ছিলি, বুঝছিস তো? বুঝছু এখন ফেস্টন টাঙায়নি, টাঙাবে টাঙাও টাঙাও হরি বল। তা যাই হোক, আসলে যেই ঘটনাটি বলে গিয়েছে তার আজকে সমাধান করছি। তাহলে যেই কথাটি আজকে আমায় আসরে প্রশ্ন দিয়ে গেল, বাবা ঠাকুর মায়েরা হেসে নিয়েছেন। আমরা কয়েকজন মনসা মায়ের কমিটি দাদের কৃপাতে এই শাস্ত্র কথা শ্রবণ করবেন, সকলের পূর্ণ হবে ভালো। তাহলে যেই কথাটি আজকে আমায় আসরে প্রশ্ন দিয়ে গেল, ওই আমি মায়ের চরণে আশ্রয় নিয়ে বলছি সবাই ভালো। যুব গোষ্ঠী পরিচালনা, যুব গোষ্ঠী এ বোকা বোকা। কেন কি করলাম? বোকাটা কেন বলছো? ওই যে আমরা কয়েকজন বলছো তুমি বোকা। কোথায় আমরা কয়েকজন বললাম? আমার ভুল, আমি বললাম যুব কমিটি, আমরা যুব গোষ্ঠী হবে। যাই হোক, আমার ভুল, এর গলায় গামছা। বলুন কাকারে বলছি, বল আমি ঝগ মারছি, আমি বলতেছি আমি ঝগ মারছি, তুই বল আমি গু খাচ্ছি। শালা এদিকে চালাক আছে বাবা। যাই হোক, আর বেশি কথা বলো না, শাস্ত্রের দিকেই তাহলে আমরা এগোই। তাহলে আজ উনি বলে গেলেন কোন পুরুষের মাথায় মেয়ের স্থান রয়েছে। এই মর্ত ধামে আপনারাও ভাবছেন, আচ্ছা আমাদের বাড়িতেও কি একটি ছেলে একটি মেয়েকে মাথায় করে রেখেছে? সনাতন ধর্মাবলী প্রত্যেক দাদা ভাইদের বাড়িতেই একটি ছেলে একটি মেয়েকে মাথায় করে রেখেছে। যেমন আমি আমার বউকে গড় করি, আমি আমার বউকে প্রণাম করি না, রেগে যাই গো, ফাঁক থেকে গেলাম রেগে গেলাম, প্রণাম করলাম, ঝামলা মিটে গেল। তাহলে আপনাদের বাড়িতে কোন পুরুষ কোন নারীকে মাথায় স্থান রেখেছে, তাকে করে রেখেছে, মাথার উপর কেন রেখেছে, কি বৃত্তান্ত কি রহস্য আগে করে শুনুন। ভাই ফট করে বলো কথা দেখি। এক সময় শঙ্খচূড় নামে মহাপ্রতাপী অসুরের অত্যাচার বেড়েছিল। তাই ওই আমার শঙ্খচূড়ি নামেতে এক অসুর আজি ছিল। তুলসী মায়ের স্বামী শঙ্খচূড়, যেই তুলসী মাকে নিয়ে সকলে আপনারা মাতামাতি করেন, যে মায়ের কৃপা না হলে কোনোদিন কেউ বাঁচতে পারবে না। যে যে জায়গায় তুলসী গাছ রয়েছে সে জায়গায় বজ্রও পড়ে না। দেখবেন যার গলায় তুলসী মালা থাকে তার মাথাও বজ্র পড়ে না। সেই তুলসী মায়ের স্বামী হলো শঙ্খচূড় অসুর। ভগবানের দাড়ি হয়েছিল, ভগবান কৃষ্ণচন্দ্রের দাড়ি হয়েছিল। রাধারানী প্রবেশ করতে চেয়েছিল, রাধারানীকে প্রবেশ করতে
দিয়েছিল না, রাধারানী অভিশাপ করেছিল শঙ্খচূড় অসুর, তোমাকে অসুর কুলে জন্ম নিতে হবে। শঙ্খচূড়, শঙ্খচূড়, তোমাকে অসুর কুলে জন্ম নিতে হবে। সেই শঙ্খচূড় অসুর জোর করে সরম্ব সভা থেকে তুলসীকে তুলে এনেছে। অসুর আজি ছিল, সে যে বড়ই দেখো অত্যাচারী, বলছি সবাই ভালো। রাধে রাধে। জয় মা মনসা মা, সকলকে কৃপা করে রক্ষা করবা। এই শঙ্খচূড় অসুরের প্রতাপ আর এতটাই প্রভাব ছিল যে সেই অসুর কোলে সকল প্রজাগণ ওই অসুরকে ভীত হতে লাগলো, ভয়ে পড়ে গেল। কেন? অসুরের এতই প্রতাপ, এতই অত্যাচার ছিল, তাই সকল প্রজাগণ, সকল দেবগণ ওই অসুরকে নিধন করবার উদ্দেশ্যে তৎপর হয়ে উঠলেন। কেউই পারলেন না ওই অসুরকে নিধন করতে। কেন? শঙ্খচূড় অসুর এতটাই প্রতাপী, এতটাই প্রভাবশালী কেন ছিল? কারণ ওই অসুরের স্ত্রী কে ছিল? ওই আমার শঙ্খচূড়ের স্ত্রী দেখো তুলসী দেবী ছিল। আপনাদের মতো মা জননী তুলসী। তুলসী দেবী ছিল, সে যে বড়ই দেখো মহাসতী, বলছি সবাই ভালো। কেউই নিধন করতে পারছিল না, কিন্তু অসুরকে নিধন না করলে এই মর্তধাম থাকবে না, তাই অসুরকে নিধন করতেই হবে। তাই এগিয়ে এলেন কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু আমার নারায়ণ। আর এই নারায়ণ ওই অসুরকে নিধন করবার উদ্দেশ্যে তিনি কি করলেন? শঙ্খচূড় অসুরের রূপটি ধারণ করলেন। ওই আমার নারায়ণ শঙ্খচূড়ের রূপটি ধারণ করিল। ওই আমার নারায়ণ শঙ্খচূড়ের রূপটি ধারণ করিল। এক পা দু পা করে তুলসীর বাড়িতে গেল। শঙ্খচূড় অসুরের রূপটি ধারণ করে প্রভুই আমার তুলসী দেবীর বাড়িতে গেলেন। সুন্দর কথা শুনুন। তুলসী দেবীর বাড়িতে গিয়ে তুলসী দেবীর সতীত্ব নাশ করলেন। তুলসী দেবীও এদিকে বুঝতে পারলেন না যে এটি তাহার আসল স্বামী শঙ্খচূড় অসুর না অন্য কেউ রূপটি ধারণ করে এসেছে। আর নারায়ণ যদি না ওই রূপ ধারণ করত, ওই অসুরের প্রতাপ বেড়ে চলছে, স্বর্গ মর্ত পাতাল শেষ করে দিত তুলসীর সতীত্বের তেজে। তাই ভগবান সকলকে রক্ষা করার জন্য নারায়ণ তার স্বামীর রূপ ধারণ করেছে, শঙ্খচূড়ের রূপ। রাত তাই শঙ্খচূড় অসুরের রূপটি ধারণ করা প্রভু যখন তুলসী দেবীর সতীত্ব নাশ করলেন আর এদিকে বাড়ির বাইরে গেলেন, বাড়িতে প্রবেশ করেছে আসল শঙ্খচূড় অসুর। ওই আমার
শঙ্খ চূড় এসে বাড়িতে প্রবেশ করিল। ওই আমার আসল শঙ্খ চূড় এসে বাড়িতে প্রবেশ করিল। আরে তুলসী তুলসী বলে ডাকিতে লাগিল। বাড়িতে প্রবেশ করেছে আসল স্বামী শঙ্খচূড় অসুর। আর যেই না প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে তাহার স্ত্রী তুলসীকে ডাকতে ডাকতে বলছে, ওহে তুলসী, ও তুলসী। তুলসী চমকে দেখা উঠিল, তুলসী চমকে দেখা উঠিল, ভাবিতে লাগিল চমকে দেখা উঠিল। হঠাৎ নিজের স্বামীকে সম্মুখে দেখতে পেয়ে হঠাৎ চমকে গিয়ে তুলসী দেবী বলছে, ওহে স্বামী, তুমি তো কিছুক্ষণ আগেই আমার সঙ্গে বাড়ির ভেতরে ছিলে, তা বাড়ির বাইরে এই কিছুক্ষণের মধ্যে এতটুকু সময়ের মধ্যে বাড়ির বাইরে দুই স্বামীকে দেখে অবাক। আর যেই না বলেছে দুই স্বামী, সঙ্গে সঙ্গে শঙ্খচূড় অসুর কি করলো, ওই আমার শঙ্খচূড় অসুরে দেখো অবাক যে হইল। চমকে উঠলো, আমি তো আসি না। ওই আমার শঙ্খচূড় অসুর দেখো অবাক যে হইল। স্ত্রীর দিকে ভালো করে দেখিতে লাগিল। ভালো করে দু নয়ন ভরে শঙ্খচূড় অসুরে দেখছে যে তাহার স্ত্রী তুলসী দেবীর গায়ের বসন ভূষণ এলিয়ে আছে। আর মুখে বলছে, ওহে তুলসী, এ কথা তুমি কি বলছো? আমি তো তোমার সঙ্গে বাড়ির ভেতরে ছিলাম না। তুলসী দেবী চমকে উঠে বললেন, হয় স্বামী, তুমি যদি আমার সঙ্গে বাড়ির ভেতরে কিছুক্ষণ আগে না ছিলে, তাহলে উনি কে ছিলেন? স্বামী রূপ ধারণ করা উনি কে ছিলেন? যে ছিল তাহাকে আমি অভিশাপ দেব। আমি তাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে প্রকট হলেন কি? মা গো মা, সঙ্গে সঙ্গে নারায়ণ প্রকট হইল। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এলো ভক্তের কথা শুনে। জয় মা সভা। ওগো সঙ্গে সঙ্গে নারায়ণ দেখো প্রকট হইল। আর প্রকট হয়ে তুলসীকে বলিতে লাগিল, প্রকট হয়ে প্রভুই আমার তুলসীর দিকে তাকিয়ে বলছে, ওহে তুলসী, তুমি যে ভক্ত আর আমি যে ভগবান, তুমি যে আমাকে পাওয়ার জন্য মনে মনে বাসনা করেছিলে, ওহে তুলসী, তোমার মান রাখার উদ্দেশ্যে, তোমার মনের কৃপা, তোমার মনের বাসনা, এই বাসনা পূর্ণ করবার উদ্দেশ্যে আমি তোমার সতীত্ব নাশ করেছি। শোনা মাত্র তুলসী দেবী প্রভুকে প্রভু বলে আর বিচার করলেন না। ওহে প্রভু, তুমি আমার সতীত্ব নাশ করেছো, তাই আমি তোমাকে আজ অভিশাপ করলাম, আজ থেকে তুমি পাষাণ হয়ে যাবে। নারায়ণ অভিশপ্ত হইল, নারায়ণ অভিশপ্ত হইল, তার প্রমাণ আছে ভালো। অভিশপ্ত হইল, অভিশপ্ত দিল, অভিশাপ দিল তুলসী। প্রভু গো, তুমি এইভাবে করেছো, আমি তোমাকে অভিশাপ করছি, তোমাকে গণ্ডক পর্বত পাষাণ হয়ে যেতে হবে। তাই নারায়ণ অভিশপ্ত হলো, হরি মন্দির হয়ে রইল। হরি মন্দির
মন্দির হয়ে রইল আর শালগ্রাম শিলা হয়েছে ভালো। ওইখানে দেখবেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখন আপনাদের পুজো করতে আসে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুর মহাশয়রা যখন পুজো করতে আসে একটা শালগ্রাম শিলা আনে, সেই শালগ্রাম শিলার মাথার উপরে তুলসী পাতা দেয়। নারায়ণ অভিশপ্ত হলো, গণ্ডক পর্বত শালগ্রাম শিলা হলো, ধরা পড়ে প্রমাণ। তাহলে সে যে তোমার বাবা হলো, বুঝলে? বাবার বাবা সাধারণ কোন পুরুষ, তুমি বলেছো ছেলের মাথায় মেয়ে। তাহলে আজ প্রভু নারায়ণ পাষাণ হয়ে রইলেন আপনাদের বা আমাদের সকলের বাড়িতে হরি মন্দির রূপে। এবার মা জননী কাঁদছে, তুলসী কাঁদছে, আমার কি হবে? আর ওনার মাথার উপর কে রয়েছে? সেই তুলসী দেবী কান্নাকাটি করছে। ওই আমার তুলসী দেবী কেঁদে কেঁদে আকুল হইল। বলো প্রভু তাহলে আমার স্থান হবে কোথায়? তুলসী বলছে ওই আমার তুলসী দেবী কেঁদে কেঁদে দেখো আকুল হইল। বলে হে প্রভু এখন আমার কি হবে বলো? প্রভু গো, কেঁদে কেঁদে যেই না তুলসী দেবী প্রভুর যুগল চরণ ধরলেন, সঙ্গে সঙ্গে প্রভু থাকতে পারলেন না। ওহে তুলসী তুমি আর এইভাবে কেঁদো না, তুমি যে আমায় অভিশাপ করলে আমি পাষাণ হব তাই হব, কিন্তু তুমিও যে মহাসতী তাই আমি তোমাকে আজ আশীর্বাদ করলাম। তুমি এই পাষাণের উপর আমার মাথার উপর সর্বদা মাথার উপর থাকবে। কি বুঝতে পারলেন? হরির মাথায় তুলসী রয়, ছেলের মাথায় মেয়ে হয়। পুরাণে লেখা রয়, ধরা পড়ে প্রমাণ রয়, হরির মাথায় তুলসী রয়। আর একটা বেটা ছেলের মাথার উপরে মেয়ে আছে, বলুন তো অনেকে জানেন? আর একটা ছেলের মাথায় মেয়ে রয়েছে, কার বলুন তো? অনেকে হয়তো জানেন, মনে নাই হয়তো অনেকে। ঠিক আছে, বলে দাও, ভালো করে শুনুন। এই যে পুরানো কথা আপনারা শ্রবণ করছেন, দেখবেন নিশ্চয়ই মা মনসা মায়ের কৃপা হবে, আমার এই দাদাদের কৃপাতে, ক্লাবে দাদাদের কৃপাতে। ভালো করে শুনুন। আর কোন মা জননী মেয়ের মাথায় উঠেছিল, মেয়ে উঠেছিল? তাহলে ইনি হলেন বাবার বাবাকে। তাহলে দেবাদিদেব মহাদেব, বাবা ভোলানাথ মহাদেবের মাথায় কি করে মেয়ে এলো? কি করে কে এসেছে শুনুন। ওই আমার মহাদেবের মাথায় দেখো গঙ্গা দেবী রইল, আরে আরে ওনার মাথাতে দেখো দেবী যে রইল। মহাদেবের জটায় গঙ্গা, কেন বলুন তো? এমনি এমনি গঙ্গা উঠে গেছে? যখন কপিল মুনির অভিশাপে সকল বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, সকল বংশ উদ্ধারের জন্য ভগীরথ এদের মতো মেয়েকে গঙ্গাকে আনতে গিয়েছিল। গঙ্গা অহংকার করে বলেছিল আমি যে মর্তধামে আমার যাব, আমার বেগকে ধারণ করবে। তখন ভগীরথ মহাদেবকে এসে বলেছিল, মহাদেব বলেছিল ওই মেয়ের অহংকার আমি চূর্ণ করে দেব, আমি আর বেগ ধারণ করব। শঙ্খধ্বনি করে গঙ্গায় ভগীরথ নয়ে দেখো যাচ্ছে ভালো। গঙ্গায় বলে গঙ্গাকে বলেছিল বেগ ধারণ করার আছে, তাই শঙ্খধ্বনি করে নয়ে দেখো যাচ্ছে ভালো। কুলু কুলু শব্দে গঙ্গা যাচ্ছে, আর মহাদেব জটা পেতে দিয়েছিল, গঙ্গাকে বেঁধে ফেলেছিল। সেই জন্য মহাদেবের জটাতে গঙ্গা বাঁধা রইল। আমি বলেছি তার যন্ত্রপাতি মানে কোষাকুষি কোথায় রইল? মহাদেবের জটাতে রয়ে যায়। তাহলে মেয়েদের জ্বালা উঠেছিল, আবার ঢোলের বেলাও ছিড়ে যাবে। তুমি তাহলে প্রথমে বলেছিলে কেন মেয়েদের জ্বালা উঠেছে, ছেলের মাথায় উঠেছে? বাজে কথা বলবে আর নিজে
নিজে স্বীকারও করবে না, সালাইয়ের গরুর বাচ্চা। মেয়েদেরকে কি সম্মান করতে শিখেছে কখনো? শিখবে না, আর শিখবেও না। বয়স তো পশ্চিমের দিকে ঢলে পড়লো, মেয়েদেরকে আর সম্মান দেবে না। আরে কি হয়েছে বল? যাই হোক, আর কি এগোবো? আর এগোবো? এখানে বলতে ওইখানে একটা কথা আছে, মহাদেবের কথা যখন বলেছো, মহাদেবের পুজোতে কেন শাঁখ বাজে না, শঙ্খ কেন বাজে না? আচ্ছা, আপনারা তো সকলে অনেক জায়গায় জল ঢালতে গিয়েছেন, গাজনে বিভিন্ন জায়গায় জল ঢালেন, শিব পুজোতে কোনোদিন শাঁখ বাজে দেখেছেন? শিব পুজোতে হ্যাঁ আচ্ছা, শিব পুজোতে কোনোদিন শাঁখ বেজেছে ভাইরা মায়েরা দেখেছেন? এ ভাইরা বেশি জল ঢালতে যায় তারকেশ্বরে, বাবার কথায় জল ঢালে চঙ্গে ঢেলে দিয়ে আসে মনে হয়, যে ভিড় হয় আমি শুনেছি, যাই না, তবে বাবা কৃপা করুক, সকলকে মঙ্গল করুক। আচ্ছা, শিব পুজোতে কোনোদিন শাঁখ বাজে দেখেছেন? মায়েরা বলুন, শাঁখ বাজান? শাঁখ বাজান শিব পুজোতে শাঁখ বাজে? হ্যাঁ, পুরানো হলো শাঁখ আর নতুন হলো শাঁখ, পুরানা বউ হলে বউ আর নতুন বউ হলে বউ, সব মেশিনে কি? আরে কেন সে দাদা তো বলতেছে পুরনো শাঁখ বাজাই, সেই জন্য বলতেছি আর কি। তাহলে আসলে ব্যাপার কি হলো? হরে কৃষ্ণ, শিব পুজোতে শঙ্খ কেন বাজে না? বিউটি তোমার মুখে শুনতে চাই, তাড়াতাড়ি বলো না। তাহলে দেবাদিদেব মহাদেবের পুজোতে, শিব পুজোতে কেন শঙ্খ বাজাতে নেই? কেন করছি আমি জানি না। প্রত্যেক দেবদেবীর পুজোতে তো বাজাতে হয় শঙ্খ, কিন্তু ওনার পুজোতে কেন বাজাতে নেই? কারণ যেই না হরি আমার শঙ্খচূড় অসুরের রূপটি ধারণ করে তুলসী দেবীর সতীত্ব নাশ করলেন, হর দেবাদিদেব মহাদেব তিনি কি করলেন? তুলসী দেবীর সতীত্ব নাশ হয়েছে মানে ওনার স্বামী শঙ্খচূড় অসুরীকে নিশ্চয়ই নিধন করা যাবে। তাই তিনি কি করলেন? ওই আমার দেবাদিদেব মহাদেব, মানে মহাদেবের সঙ্গে আর ভগবানের নারায়ণের সঙ্গে যোগাযোগ তাদের মধ্যে রয়েছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তারাই নিজেরাই সব কিছু। তাই এমতো সময় নারায়ণ তুলসী সতীত্ব নষ্ট করে দিল, মহাদেবের সঙ্গে যুদ্ধ দেখো বেঁধে গেল। ওই আমার দেবাদিদেব মহাদেব অসুরের সঙ্গে যুদ্ধ যে করিল, অসুরের সঙ্গে যুদ্ধ যে করিল, শঙ্খচূড় অসুর দেখো মারা আজ গেল। শঙ্খচূড় অসুর, আর ওই অসুর যেই না নিধন হয়েছে, মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে অসুরের দেহ থেকে, এই অস্থি থেকে সৃষ্টি হয়েছে শঙ্খের। তাহলে দেবাদিদেব মহাদেব নিজেই শঙ্খচূড় অসুরকে নিধন করেছিল, মেরেছিল বলেই, আর শঙ্খচূড় অসুরের দেহ থেকে শঙ্খের সৃষ্টি বলেই বাবার পুজোতে, শিব পুজোতে কখনো শঙ্খ বাজাতে নেই। আরে শালা, অনেকদিন পরে জানতে পেরেছি তো। আপনারা বুঝতে পেরেছেন, শিব নিজেই শঙ্খচূড় অসুরকে নিধন করেছিল, মেরেছিল বলে, আর শঙ্খচূড় অসুরের শরীর থেকে শঙ্খ মানে শাঁখের সৃষ্টি হয়েছে। ওই কারণে শিব পুজোতে শঙ্খ মানে শাঁখ বাজে না। আর সংক্ষেপে কথার জবাব মিটে গেল। এদিকে দীপালি বসে বসে হা খাচ্ছে ভালো, ছেড়ে কথা বলিস না।